আমরা যারা ঢাকাতে বসবাস করি, তো ঢাকার বুকে যারা থাকি, সবসময় আমাদের কিন্তু একটা স্বপ্ন থাকে। স্বপ্নটা হচ্ছে নিজের একটা জমি থাকবে, নিজের একটা ঘর থাকবে। আর ঠিক সেই স্বপ্নটাকে পুঁজি করে একটা অর্গানাইজেশন তৈরি হলো, যে অর্গানাইজেশনের নামটা হচ্ছে ইস্টার্ন হাউজিং লিমিটেড। সালটা সম্ভবত 1964 সাল। ঢাকা অলমোস্ট একটা ঘুমিয়ে থাকা শহর, কারণ উত্তরা নেই, মিরপুর নেই, এখনকার বসুন্ধরা নেই। তো যে মানুষগুলো এক টুকরা জমি খুঁজতেন, তাদের কিন্তু একটাই ভরসা ছিল, সেটা হচ্ছে ইস্টার্ন হাউজিং লিমিটেড। তো বলা যেতে পারে ঢাকার বুকে বা বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রির জন্য যদি প্রথম কোনো প্রেম থাকে, সেটা হচ্ছে ইস্টার্ন হাউজিং লিমিটেড। এই কোম্পানিটা আসলে কি করে একটু দেখি। অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে, বা আজও অনেকে ভুল ধারণা নিয়ে আছে, সেটা হচ্ছে ইএইচএল শুধু প্লট বিক্রি করে। কিন্তু না, ইএইচএল কিন্তু শুধু প্লট বিক্রি করে না। ওদের আছে টাউনশিপ আছে, দেন ওরা ল্যান্ড ডেভেলপমেন্ট করে, দেন ওদের কমার্শিয়াল প্লট তো আছেই, দেন রেসিডেন্সিয়াল কিছু ব্লক আছে, অ্যাপার্টমেন্ট সেল করে, দেন ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং এ ওদের ম্যাসিভ একটা ইনভলভমেন্ট আছে। তো শুধু প্লট না, একটা কমিউনিটি তৈরি করছে ওরা, যার নাম হচ্ছে ইস্টার্ন হাউজিং। যদি ওদের এই শিল্পের গল্পটা একটু দেখার চেষ্টা করি, রিয়েল এস্টেটটা হচ্ছে সেই খাত যেখানে অনেক টাকা লাগে এবং অনেক সময় লাগে, আর একটা বিষয় হচ্ছে ধৈর্য লাগে। আর এত কিছু মিলিয়ে যারা টিকে থাকে, তারাই হচ্ছে ক্যাশ ফ্লোর রাজা। তো ইস্টার্ন হাউজিং ঠিক এই কাজটাই করছে। ওরা দীর্ঘ সময় ধরে টিকে আছে, যেগুলো অন্য রিয়েল এস্টেট কোম্পানিগুলো টিকে থাকতে পারেনি। এখন যদি একটু বিশ্লেষণে যাই, গত 10 বছরের রেভিনিউটা দেখার চেষ্টা করি, ওরা কিভাবে আগাচ্ছে। যদি ইস্টার্ন হাউজিং এর রাজস্বটা আমরা দেখি, আমরা দেখবো যে কোনো বছর খুব যে ভালো প্রফিট বা অনেক বড় ধরনের প্রফিট করে ফেলেছে তা না। মানে একটা হয় না, লাভ দিয়ে একটা বড় প্রফিটে চলে গেছে, এরকম হয়নি। পাশাপাশি ওদের যে প্রফিট ড্রাস্টিক্যালি পতন হয়েছে, এরকমও হয়নি। তাহলে বিষয়টা হচ্ছে ওদের স্টেডি একটা ফ্লো আছে, ধারাবাহিকতা আছে, ধীরে ধীরে বাড়ছে এবং ধীরে ধীরে ওরা শক্তিটা সঞ্চয় করছে। তো বলা যেতে পারে এটা একটা নদীর মতো, শান্তভাবে বয়ে যাচ্ছে, কিন্তু সবসময় সামনের দিকেই যাচ্ছে। তাহলে ওদের প্রফিটের গল্পটা কি হতে পারে? প্রফিট হচ্ছে, ইপিএস তো একসময় 9 টাকা প্লাস ছিল না, এখন তো অলমোস্ট 9-এর দিকে চলে এসছে, বাট এটা তো ছিল না। কিন্তু আমরা একটা বিষয় লক্ষ্য করতে পারি, বিষয়টা হচ্ছে ওরা কিন্তু লস করে না, ওরা ধীরে চলে, এবং ধীরে চলার সাথে সাথে ওদের স্টেডি একটা প্রফিট থাকে। তো এটা হচ্ছে সেই ব্যবসা যেখানে লস মানে ব্যবসা ভুলে যাওয়া নয়, বরং প্রজেক্টের টাইম শিফট হয়। অর্থাৎ কোনো পার্টিকুলার বছরে লস হতেই পারে, এটা পলিটিক্যাল সিচুয়েশনের কারণে হতে পারে, মাইক্রো ইকোনমিক ফ্যাক্টরের কারণে হতে পারে, একটা পার্টিকুলার ইয়ার খারাপ যেতে পারে। তার মানে ওদের ব্যবসাটা কন্টিনিউয়াসলি খারাপ যাবে এরকম না, এটা র্যাপিডলি শিফট হয়ে যায়। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইএইচএলটা কি করবে, ওরা বুঝে করছে ওদের কাজগুলো। আর একটা কোম্পানি সবচেয়ে বড় শক্তি কি জানেন? ওদের লোন না থাকা। বাংলাদেশের রিয়েল এস্টেট কোম্পানির সবচেয়ে বড় সমস্যাগুলো হচ্ছে যে কারণে অনেক অর্গানাইজেশন ঝরে পড়েছে, ঋণের কারণে, ডেপ্থের কারণে। কোম্পানি ঋণ নেয়, প্রজেক্ট লম্বা হয়, ইন্টারেস্ট বাড়ে, ব্যালেন্স শিট দুর্বল হয়ে যায়। কিন্তু ইএইচএল এর ক্ষেত্রে এটা হয়নি। ইএইচএল কি করেছে? ওদের ডেপ্থ হচ্ছে 0, ব্যাংক লোন হচ্ছে 0, এবং যে কারণে ওদের ইন্টারেস্ট বার্ডেন নাই, 0। এজন্য বাঘের পিঠে চড়ে থাকা কোম্পানি, কারণ ডেপ্থ নেই বলেই তারা প্রেশার ছাড়া কাজ করতে পারছে এবং স্টেডি একটা প্রফিট আস্তে আস্তে করে সামনে আগাচ্ছে। অন্যান্য অর্গানাইজেশনের মতোই ইএইচএল এর ক্ষেত্রে ওদের অপারেটিং ক্যাশ ফ্লো কিছু বছর নেগেটিভ ছিল। হ্যাঁ, এটা ঠিক, নেগেটিভ ক্যাশ ফ্লো মানে এটা বড় একটা রিস্ক, আবার সুযোগও তৈরি হতে পারে, যেটা ইএইচএল এর ক্ষেত্রে হয়েছে। ইএইচএল এর ক্ষেত্রে এটা ওদের রিস্ক হয়েছে এবং সামনে সুযোগও তৈরি করে দিয়েছে। আর রিয়েল এস্টেটের ক্ষেত্রে আরেকটা প্রবলেম হচ্ছে ক্যাশটা লক হয়ে যাওয়া। ক্যাশ যদি লক হয়ে যায়, এটা বিশাল বড় একটা প্রবলেম। যেমন কখনো 2 বছর টাকা ঢুকে না, 2 বছর হতে পারে, 3 বছর হতে পারে, 1.5 বছর হতে পারে, কিন্তু এমন একটা সময় আসে যখন একটা মেসিভ ইনফ্লো হয়, ক্যাশ জেনারেট হয়।
তখনই কিন্তু ওরা ভ্যালুটা জেনারেট করে দেয়। যেমন ইএইচএল এর ক্ষেত্রে বর্তমান অবস্থায় পলিটিক্যাল সিচুয়েশনের কারণে, ওভারঅল সব কিছুর কারণে ইএইচএল কিন্তু গত 1 বছর 2 বছর ভালো ব্যবসা করতে পারে নাই। কিন্তু যখন নির্বাচন হয়ে যাবে, পলিটিক্যাল সিচুয়েশনটা স্টেবল হয়ে যাবে এবং ম্যাক্রো মাইক্রো সিচুয়েশনগুলো, ইকোনমি ফ্যাক্টরগুলো স্টেবল হওয়া শুরু করবে, তখন কিন্তু ইএইচএল এ ম্যাসিভ একটা ক্যাশ ইনফ্লো হবে। আর যখন হবে এটা খুব ব্যাপকভাবে হবে। তো ওদের ন্যাপটা একটু দেখার চেষ্টা করি। ইএইচএল এর আসল শক্তিটাই হচ্ছে ওদের নেট অ্যাসেট ভ্যালু। ওদের পার শেয়ারে এখন ন্যাভ হচ্ছে অলমোস্ট 83 টাকা বা 83 প্লাস সম্ভবত। এখন যদি বাজার মূল্য হয় এই 60 থেকে 70 টাকার মধ্যে, তাহলে কি বোঝায়? আপনি 90 টাকার অলমোস্ট 90 টাকার একটা সম্পদ 60 থেকে 70 টাকায় পাচ্ছেন। তো এটা কি একটা অপরচুনিটি না? যে কোনো অর্গানাইজেশনের ক্ষেত্রে আরও এটা ভালো থাকতে হবে। যেমন বাট ইএইচএল এর ক্ষেত্রে আরও খুব ফ্ল্যাশি না, কিন্তু স্টেডি, যেটা বারবার বলছি, একটা স্টেডি ভাবে ওরা সামনের দিকে আগাচ্ছে। তো এটাই ভ্যালু ইনভেস্টরদের জন্য সবচাইতে পছন্দ। গ্রোথ কম হোক কিন্তু স্টেডি, আস্তে আস্তে ইয়ার বাই ইয়ার বাড়বে। এটাই যারা ভ্যালু ইনভেস্ট করে তাদের সবচাইতে পছন্দের একটা টার্ম আরওই, যেখানে আমাদের রিস্কটা খুব লো থাকবে এবং যেহেতু রিস্কটা লো থাকবে রিটার্নটাও একটা মডারেট হবে, কিন্তু বিজনেসটা স্টেডি থাকতে হবে। তাহলে ইএইচএল এর ক্ষেত্রে কি কি রিস্ক ফ্যাক্টরগুলো কাজ করতে পারে? যদি আমরা ইএইচএল ইস্টার্ন হাউজিং লিমিটেডে ইনভেস্ট করি, কি কি আমাদের রিস্ক ফ্যাক্টরগুলো মাথায় রেখে আমাদের ইনভেস্ট করতে হবে, এগুলো একটু দেখার চেষ্টা করি। তো এবার আসি আসল সতর্কতায়। কারণ কোনো কোম্পানি কিন্তু জাস্ট ইটস নট লাইক এ ফেয়ারি টেল। যদি কনস্ট্রাকশন কোম্পানিগুলো হয় বা ইএইচএল এর মতো কোম্পানিগুলো হয়, যদি কনস্ট্রাকশন খরচটা বৃদ্ধি পায়, যেমন ইটের দাম বাড়তে পারে, সিমেন্টের দাম বাড়তে পারে, রডের দাম বাড়তে পারে, যেগুলো এখন বাড়ছে, তো এটা একটা ঝুঁকির দিক। আবার সরকারি নীতিমালাগুলো র্যাপিডলি পরিবর্তন হয়, যেমন রাজুকের ক্লিয়ারনেস আছে, এনভায়রনমেন্টাল ক্লিয়ারনেস আছে, ভ্যাট ট্যাক্সের ইস্যু আছে, এটাও একটা রিস্কের ব্যাপার আছে। এবং ডিমান্ড স্লো ডাউন রিস্ক, বাজারে লিকুইডিটি কমলে ফ্লোট বিক্রি থেমে যায়, ক্যাশ ফ্লো শুকিয়ে যায়, যেটা বর্তমানে আমরা এখন দেখছি। আরেকটা হচ্ছে ইনভেন্টরি লক রিস্ক। বহু প্রজেক্ট আছে, টাকা আটকালে কোম্পানির হাতে নগদ টাকা কমে যায়, সেল কমে গেছে, এরকম হতে পারে। তো এখন যারা, যেটাই বললাম, এটা তো ভ্যালু ইনভেস্টর যারা, তারা ইএইচএল এর রেঞ্জ বুঝে বাই করবে, আস্তে আস্তে বাই করবে, এক সময় যে প্রফিটটা জেনারেট করে দিবে। তো সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে আসলে ইএইচএলটা, এটার ইন্ট্রিনসিক ভ্যালুটা কত বা অন্তর্নিহিত মূল্যটা কত। তো ইএইচএল এর অন্তর্নিহিত মূল্যটা আমরা, ইন্ট্রিনসিক ভ্যালুটা আমরা বিভিন্ন মেথডে বের করার চেষ্টা করেছি। প্রথমেই করেছি মেথড 1, যেটা আমরা ন্যাব বেসড ভ্যালুয়েশন করেছি। তো এই ন্যাব বেসড ভ্যালুয়েশনে আমরা ওর ইন্ট্রিনসিক ভ্যালুটা পেয়েছি 75 থেকে 100 টাকা, 75 টাকার থেকে 100 টাকার মধ্যে পেয়েছি। তো 2 নম্বরে আমরা পিই বেসড ভ্যালুয়েশনটা করেছি। এখানে আমরা ওর ইন্ট্রিনসিক ভ্যালুটা পেয়েছি 82 টাকা থেকে 121 টাকা। দেন 3 নম্বরে আমরা ডিসিএফ ভ্যালুয়েশন করেছি, যেটাকে আমরা কনজারভেটিভ মেথড বলে থাকি। এখানে ওর ইন্ট্রিনসিক ভ্যালুটা আমরা পেয়েছি জাস্ট 52 টাকা। আর সেনসিটিভ ভ্যালুয়েশন, যেটাকে রিয়েলিস্টিক রেঞ্জ বলা হয়, এখানে ইন্ট্রিনসিক ভ্যালুটা পেয়েছি 90 টাকা। তো কেউ যদি ইএইচএল এ ইনভেস্ট করতে যায়, সেক্ষেত্রে যে বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে, ইএইচএল একদিকে কনজারভেটিভ বিজনেস, ঠিক আছে, অন্যদিকে কিন্তু এটা আন্ডার ভ্যালুড অ্যাসেট, কারণ ন্যাভের নিচে আমরা পাচ্ছি। এর ভালো দিক হচ্ছে ডেপ্ট নাই, জিরো ডেপ্ট। দেন হচ্ছে স্ট্রং ল্যান্ড অ্যাসেট আছে, দেন হচ্ছে হাই ন্যাভটা ভালো, দেন ব্র্যান্ড ভ্যালু আছে, এবং সেটা 1964 থেকে তারা ক্যারি করছে। ব্যাংকে কোনো লোন নাই। সো স্লো ডাউন বাট রিলায়েবল বিজনেস, আস্তে আস্তে আগাচ্ছে বাট বিশ্বস্ত একটা অর্গানাইজেশন। তো বলা যায় যে এটা মাল্টি ব্যাগার না, ইটস নট এ মাল্টি ব্যাগার স্টক, বাট ইটস ভ্যালু কম্পাউন্ডার। একসময় ভ্যালুটা জেনারেট করে দেবে। তো যারা ধৈর্য ধরতে পারবে তাদের জন্য ইএইচএল, ইস্টার্ন হাউজিং লিমিটেড। তো ফাইনাল যদি একটা ভার্ডিক্ট ক্রিয়েট করার চেষ্টা করি, এটা এভাবে হবে, ইস্টার্ন হাউজিং কখনো হাইপ তৈরি করে না। হুট করে আমাদের 70 টাকার স্টক 500 টাকা চলে গেছে, এরকম হবে না। এটা ভ্যালু ইনভেস্টররাই জাস্ট এখানে ইনভেস্ট করবে। এটা কখনো বড় খবরে আসে না, কিন্তু যুগের পর যুগ তারা বেঁচে আছে, ব্যবসা করে যাচ্ছে। তো এটা সেই ধরনের একটা বিনিয়োগ হবে, যেখানে আপনি আজ কিনবেন এবং 2-3 বছর রেখে দিলে আর একদিন দেখবেন এটা আপনার পোর্টফোলিওর সবচাইতে শান্ত কিন্তু সবচেয়ে নিরাপদ রিটার্নদাতা হয়ে উঠেছে। এই কোম্পানি গল্প হাইপের নয়, কোনোভাবেই হাইপের নয়। এটা ধীর কিন্তু স্থির বিনিয়োগকারীদের গল্প।
তো ভালো থাকবেন। পরবর্তীতে অন্য কোনো স্টকের বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।